রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকাতে ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। এবং এভাবে যদি চলতে থাকে তিনি এই ঢাকাতেও আগামীতে খোলামেলা চলাফেরা করতে পারবেন না। আওয়ামী লীগ জমানাতে যেভাবে দিদার শেখ হাসিনাকে গালাগাল করতেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে গালাগাল করতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে বিএনপির সমালোচনা করতেন তিনি, সেটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি পারবেন না, একেবারেই পারবেন না। তিনি যতই হাঁসের মালিক হন, হাঁসকে আদর করেন, যতই তিনি রায়বাগানী হন, রাষ্ট্রশক্তির সঙ্গে আসলে পারা যায় না। আর তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন, সব কথা, তিনি আমার খুব স্নেহভাজন ছোট বোন, সব কথা বলা যাবে না, তিনি খুব ভালো করে জানেন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন বিএনপির সাথে এমন জটিলতা তৈরি করেছে, সেই জটিলতার সঙ্গে অনেক কিছু জড়িত, যেটি তিনি রাতারাতি সমাধান করতে পারবেন না। মরে গেলেও তিনি সমাধান করতে পারবেন না। আজ জাহিদকে, ডাক্তার জাহিদ, যে তাকে যে মন্ত্রী পরিষদে নেওয়া হলো, উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হলো, মূলত রুমিন ফারহানাকে অপমান করার জন্য। আপনারা তো সবাই জানেন যে ডাক্তার জাহিদের সাথে রুমিন ফারহানার যে একটা স্ক্যান্ডাল, এটি না, মানে রুমিন ফারহানা বা জাহিদ কেউ কোনো কথা বলেননি, কিন্তু এই স্ক্যান্ডালটা সারা বাংলাদেশে মশহুর হয়ে গেছে। তার প্রেক্ষিতে রুমিন ফারহানা নদীর ওপারে আর অপর পারে জাহিদকে যখনই তুলে ধরা হলো, হিমালয়ের চূড়ায় বসানো হলো, এটা রুমিন ফারহানাকে অপমান করার জন্য। এতে কোনো, যাকে বলা হয়, সন্দেহ নেই। আবার অন্যদিকে রুমিন ফারহানার আরেকটি ব্যক্তিগত বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেব তার প্রতি কতটা বিরক্ত তিনি সেটা খুব ভালো করে জানেন। কাজেই যারা এই ভিতরে ঘটনা জানে না, তারা হয়তো রুমিন ফারহানা ওখানে স্বতন্ত্র নির্বাচন করে এসছেন, জয়লাভ করে এসছেন, হাঁস মাস প্রায় জল আসছেন, তিনি খুব হাসি খুশি এতে তালি বাজাচ্ছেন। কিন্তু যদি তারেক রহমান সাহেব প্রতিহিংসা পরায়ণ হন, যেটিকে বলা হয় ভিনডিকটিভ, তাহলে রুমিন ফারহানার খবর আছে, ভীষণ রকম খবর আছে। আর যদি তিনি ভিনডিকটিভ না হন, প্রতিহিংসা পরায়ণ না হন, তবুও রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যৎ যতদিন তারেক রহমান সাহেব আছেন এখানে কোনো রকম সম্ভাবনা নাই। বরং অতি উৎসাহী যারা লোকজন রয়েছেন তারা তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য অলক্ষ্যে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। কাজেই আমার যে প্রিয় বোন, তাকে সাবধান হতে হবে। একই সঙ্গে আমার ছোট ছোট যারা ভাই, সার্জিস, হাসনাত, মাহফুজ, তো তারাও আগের মতো করে চলাফেরা করতে পারবেন না। ইতিমধ্যে যে মাসুদ হাতিয়া থেকে এমপি হয়েছেন, মংলা মাসুদ, তো তিনি, তার এলাকাতে মারামারি হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে। নির্বাচন এলাকায় তিনি ওইবার আসছেন, দ্বিতীয়বার তিনি আর এই কাজ করতে পারবেন না। ঢাকাতেও তিনি সেই যে কোর্টে কী করেছেন তার বিরুদ্ধে নিঃসন্দেহে দেখবেন খুব দ্রুত দুর্নীতির মামলা হবে, খুব দ্রুত দুর্নীতির মামলা হবে। এটা থেকে তিনি রক্ষা করতে পারবেন। এবং একইভাবে অন্যান্য যে সকল জুলাই বিপ্লবী আছেন, প্রথমত তাদের বিরুদ্ধে প্রচার চালানো হবে, অপপ্রচার চালানো হবে। তারপর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম প্রশ্ন করা হবে, তাদের ইমেজ সংকটে ফেলে দেওয়া হবে, এবং একটা সময় তারা ধৈর্য হারিয়ে ফেলবেন। এবং ধৈর্য হারিয়ে ফেলানোর পরে একটা যে কোনো একটা অকারেন্স ঘটে গেলে এবং তার প্রেক্ষিতে যদি হুট করে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, কাউকে অ্যারেস্ট করে ফেলে, কারো কিছু বলার থাকবে না। নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মব সংস্কৃতির অবসানের জন্য প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা, আংশিক পদক্ষেপ নয়। ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতি এবং অনিয়মের মাধ্যমে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী ঘোষণার তামাশা এখন সারা দেশে পরিষ্কার, বিদেশেও পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো একটি রাজনৈতিক সরকার মবের লাগাম টেনে ধরবে, কিন্তু সেই আশার গুড়ে বালি পড়তে এক সপ্তাহ অপেক্ষা করতে হয়নি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে মব কালচারের দিন শেষ। তিনি দাবি করেছিলেন দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। কিন্তু মাত্র 2 দিন পর, অর্থাৎ 20 ফেব্রুয়ারি, ঢাকা যাত্রাবাড়িতে চাঁদা না পেয়ে নূরে আলম ওরফে খায়রুল ইসলাম নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের মবের শিকার হন নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ছাড়তে বাধ্য হন।
আরো ভয়াবহ ঘটনা ঘটেছে বরিশালের আদালতে। সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়ার পরদিনই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ভাঙচুর এবং বিচারককে হুমকি এবং গালিগালাজ করেন। এজলাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বরিশালের দুটি আদালত বর্জনের ঘোষণাও দিয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা। এই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মব সংস্কৃতির নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০ জন কর্মকর্তা ধর ধর স্লোগান দিয়ে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে ভবন থেকে বের করে দেন। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে ভবন ত্যাগ করতে বাধ্য হন। ইউনূসের সময় যেখানে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী দাপট ছিল, একটি ত্রিদলীয় সরকার ছিল, সেখানে এখন বিএনপির একচ্ছত্র আধিপত্য। চাঁদাবাজি থেকে দখলবাজি, কোনো কিছুই থেমে নেই। হাতিয়ায় বিএনপিকে ভোট না দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুরুতে বিএনপিপন্থী মিডিয়া এবং সাংবাদিকরা ঘটনাটিকে প্রোপাগান্ডা দাবি করলেও ৫ দিন পর আদালতে মামলা দায়ের করেন ওই নারী। নোয়াখালী জেলার জাজ আদালতের নারী এবং শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে করা এই মামলায় বিএনপি সমর্থক ৬ জনের নাম উল্লেখ করা হয়। এই ঘটনা প্রবাহের মধ্যে প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে মব কালচার শেষের ঘোষণা দিয়েছিলেন তার প্রকৃত অর্থ আসলে কি? রুমিন ফারহানার ওপর মবের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি আবারও বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও এমন ঘটনা ঘটে তবে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু বাস্তবতা হলো রুমিন ফারহানা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার ৪ দিনেও কেউ গ্রেপ্তার হননি। উল্টো তিনি বিএনপির পক্ষ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। বরিশালে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি যে বরিশালে গ্রেপ্তার করা হয়েছে। মব সংস্কৃতির এই ধারাবাহিকতা আসলে দেশের গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকটের প্রতিফলন। তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে তা শুধু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কারণে নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০২৫ সালেই বাংলাদেশে মব জাস্টিস এবং ম্যাস বিটিং এর মাধ্যমে ৪৬০ জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগের কারণ বা উদ্বেগজনক এ কারণে যে এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে ঘটেছে। একটি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যদি নিজেদের মতবিরোধ মেটাতে মব সৃষ্টি করেন তাহলে সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আদালতে মব সন্ত্রাসের ঘটনা তো আরো ভয়াবহ। বিচার বিভাগের স্বাধীনতার উপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিমূলকেই আসলে নাড়িয়ে দেয়। এই নাড়ানো শুরু হয়েছিল জুলাইতে, আপনাদের মনে থাকার কথা। অগাস্টে ক্ষমতা দখলের পর দেশের সর্বোচ্চ আদালতে বিচারকদের বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ বসাতে দেওয়া হয়নি, মব সৃষ্টি করে, এবং সেই মবের নেতৃত্ব দিয়েছিলেন আসিফ নজরুল নিজে। তিনি আবার আইন উপদেষ্টা হয়েছিলেন। তার মানে নতুন সরকারের চ্যালেঞ্জ হলো এই মব সংস্কৃতি আসলেই নিয়ন্ত্রণে আনা। কিন্তু বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মব সংস্কৃতির নিয়ন্ত্রণ পরিবর্তিত হলেও এর চরিত্র বা পরিমাপ কমেনি। ইউনূসের সময়ে যেমন মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হতো, এখনো প্রশ্ন উঠছে যে নির্বাচনের পরের মব কোন নতুন নামে পরিচিত হবে। সারা দেশে বাড়ি ঘরে হামলা, লুটপাটের অভিযোগ, নতুন করে মামলা বাণিজ্যের সূচনা, ভিন্ন মতাবলম্বীদের উপর দলবদ্ধ আক্রমণ প্রমাণ করছে যে নতুন বোতলে পুরনো মদ পরিবেশিত হচ্ছে। যারা মবের তাণ্ডব থেকে রেহাই পেতে বিএনপিতে আস্থা রেখেছিলেন তাদের ঘটেছে মোহভঙ্গ। মাত্র ১ সপ্তাহের মধ্যে ইউনূসের আমলের মতো সন্ত্রাসের প্রায় প্রতিটি ঘটনায় ঘটতে শুরু করেছে। মূল সমস্যা হলো মব সংস্কৃতি এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বা করা হয়েছে পরিণত, এবং এই মবের মাধ্যমেই কিছু নেতা তৈরি হয়েছে যারা এখন সংসদে হুইপ পর্যন্ত হয়ে গেছে। যখনই কোনো গোষ্ঠী প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে যায় তখনই তারা মব সংস্কৃতির আশ্রয় নেয়। আর যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের পক্ষের মবকে সমর্থন করে, বিরুদ্ধ পক্ষের মবকে নিয়ন্ত্রণ করার নামে দমন করে। এই দুষ্ট চক্র ভাঙতে হলে প্রয়োজন সর্বব্যাপী সংস্কার। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা দিয়ে এই সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বোপরি একটি সহনশীল গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা। যদি সরকার সত্যিকার অর্থে মব সংস্কৃতির অবসান চায় তাহলে দলমত নির্বিশেষে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে একইভাবে কঠোর অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ মারলে সেটা প্রতিশোধ, আর অন্য জায়গায় গেলে মব, এটা তো হতে পারে না। বাস্তবতা হলো ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর পেছনে রয়েছে আমাদের সমাজের গভীরে প্রচিত সেই মানসিকতা যেখানে আলোচনা, সমঝোতার পরিবর্তে শক্তি প্রয়োগকে একমাত্র সমাধান হিসেবে দেখা হয়। এই মানসিকতার পরিবর্তন না এনে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ এবং সুসংগঠিত রূপ নেবে। কারণ আপনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে মব করে নিষিদ্ধ করেছেন, এটা তো আগে তুলতে হবে আপনাকে। গোড়ায় হাত দেন, সব ঠিক হয়ে যাবে।